ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবে, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকে প্র্যাকটিস সেট শুরু করেছি। এর আগে আমরা 17টি প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলে দিয়েছি। আজকে আমরা এখানে 18 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং 25টি প্রশ্ন তোমরা কোটা করতে পারলে কমেন্ট করে জানো। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি শরীরের সংক্রমণ প্রতিরোধ করে? চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়াও এই লোহিত কণিকা আছে, লোহিত কণিকার কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন ছড়িয়ে দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে নিয়ে আসা। এবং লোহিত কণিকার ভেতরে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে এই অক্সিজেনকে নিয়ে আসা। এছাড়া প্লাজমা থাকে, প্লাজমার কাজ হচ্ছে আমাদের শরীরে যে পুষ্টি হরমোন এবং বর্জ্য পদার্থ এগুলো পরিবহন করা। 2 নম্বর, সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ কোথায় হয়? কোন আলোতে হয়? নীল, কমলা, সবুজ, লাল। সবুজ আলোতে সবচেয়ে কম সালোকসংশ্লেষ হয়। সালোকসংশ্লেষ হতে গেলে পাতাকে সূর্যালোককে শোষণ করতে হবে, কিন্তু সবুজ আলো সূর্যালোকের ম্যাক্সিমাম অংশ প্রতিফলিত করে দেয়। এর ফলে কি হয়? সালোকসংশ্লেষ কম হয়। সবচেয়ে ভালো সালোকসংশ্লেষ হয় লাল এবং নীল আলোতে। পাতার যে ক্লোরোফিল থাকে, এই পাতার ক্লোরোফিল লাল এবং নীল আলোকে খুব ভালো শোষণ করে, এর ফলে সালোকসংশ্লেষ খুব ভালো হয়। 3 নম্বর, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটি গঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। এনডিএ গভর্নমেন্ট আসার পর, বিজেপি সরকার আসার পর এই নীতি আয়োগ গঠন করা হয়। পূর্বে যেটা পরিকল্পনা কমিশন ছিল, এর পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয়েছিল। নীতি আয়োগ কেন্দ্র সরকারের একটি নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক। এটি একটি নির্বাহী সংস্থা, কোনো সাংবিধানিক বা স্ট্যাচুটরি সংস্থা নয়। এটি একটি নির্বাহী সংস্থা এবং এটি কেন্দ্র সরকারের একটি পরামর্শদাতা হিসেবে কাজ করে, যে ভারত সরকার যে নীতিগুলো হবে সেই নীতিগুলো এই নীতি আয়োগের দ্বারাই পরিচালিত হয় বা গঠিত হয়। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী এবং নীতি আয়োগের সিইও বর্তমানে হচ্ছেন বিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে। 4 নম্বর, নিচের কোনটিকে উদীয়মান শিল্প বলা হয়? উদীয়মান শিল্প হলো সেই শিল্পগুলি যেগুলো উঠছে, বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এবং ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে, সেই শিল্পগুলোকে বলা হয় উদীয়মান শিল্প। এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অটোমোবাইল। এছাড়াও এগুলোকে সানরাইজ ইন্ডাস্ট্রিও বলা হয় বা সূর্যোদয় শিল্প বলা হয়। এছাড়াও কি কি আছে? হাইড্রোজেন জ্বালানি উৎপাদন, পেট্রোকেমিক্যাল শিল্প, ঠিক আছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মহাকাশ পর্যটন বা অনলাইন যেটা এনসাইক্লোপিডিয়া, এগুলো হচ্ছে সব উদীয়মান শিল্প। 5 নম্বর, কে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। ভারতের ব্রিটিশ সরকারকে উৎখাত করার জন্য ভারতের বাইরে একটি লীগ গঠন করেন, সেটি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সমর্থনে এবং জাপানিদের সমর্থনে জাপানি সেনা সিঙ্গাপুর জয় করার পর সিঙ্গাপুরের প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন ক্যাপ্টেন মোহন সিং 1942 সালে। পরবর্তীকালে মোহন সিংয়ের সাথে জাপানিদের সংঘর্ষ হয়, কোনোরকম মতবিরোধ দেখা দেয়, এর ফলে আইএনএ ভেঙে যায়। কিন্তু রাসবিহারী বসু পরবর্তীকালে আবার এই আইএনএকে পুনর্গঠন করেন এবং এর দায়িত্ব নেওয়ার জন্য তিনি নেতাজিকে সিঙ্গাপুরে ডেকে পাঠান। পরবর্তীকালে 1943 সালে নেতাজি সিঙ্গাপুরে এসে আইনের দায়িত্ব নেন এবং আজাদ হিন্দ সরকার পরবর্তীকালে জাপানের সহায়তায় গঠন হয় এবং পরবর্তীকালে তোমরা জানো আজাদ হিন্দ ফৌজ গঠন হয় নেতাজির এখানে নেতৃত্বে। কিন্তু গঠন কে করেছিলেন? রাসবিহারী বসুই আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তাই এটা রাসবিহারী বসুই সঠিক উত্তর হবে। ঠিক আছে, যদি আইএনএ বলতো তাহলে হতো ক্যাপ্টেন মোহন সিং। ওকে। 6 নম্বর, কোন মোগল সম্রাট প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেন? প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেন সম্রাট আকবর। ঠিক আছে, তিনি 1582 সালে একটি নিয়ম এনেছিলেন, যদিও এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়নি। তোমরা বলো কমেন্ট বক্সে যে পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে। 7 নম্বর, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল ভারতের সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টা করেছিল লর্ড লিটন। এর আগে আমি বলেছিলাম উজ্জ্বল ব্যর্থতা বলা হয় এনাকে। পরবর্তীকালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লর্ড রিপন বন্ধ করে দেন 1882 সালে। ঠিক আছে, 1878 সালে লর্ড লিটন এটা করেছিল চালু এবং লর্ড রিপন এটা বন্ধ করে দেয় 1882 সালে। ঠিক আছে। 8 নম্বর, নিচের কোন বিজ্ঞানী পদার্থের পঞ্চম অবস্থার জন্য কিছু গণনা করেছিলেন? পদার্থের পঞ্চম অবস্থার জন্য কিছু গণনা করেছিলেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে। পঞ্চম অবস্থা বলতে পদার্থের 3টি অবস্থা, 4টি অবস্থা আছে। কঠিন, তরল, গ্যাসীয়, যেটা সাধারণ অবস্থায় আমরা দেখতে পাই। এছাড়া আরেকটি অবস্থা, চতুর্থ অবস্থা, সেটা হচ্ছে প্লাজমা। এবং পঞ্চম অবস্থা
যেটা বোস আইনস্টাইন কনডেনসেট বা বিইসি, এই সম্পর্কে প্রথম বলেছিলেন সত্যেন্দ্রনাথ বসু এবং আলবার্ট আইনস্টাইন। বিইসি কি জিনিস সে সম্পর্কে তোমাদের জানতে গেলে তোমরা প্লেলিস্টে আমার একটা অনুপরমাণু বলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিইসি সম্পর্কে জেনে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমি যেহেতু আগে বলেছি আর এখানে বিস্তারিত আলোচনা করব না। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 9 নম্বর, সিকিম কবে ভারতে একটি রাজ্যে পরিণত হয়? সিকিম এর আগে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1947 সালে ভারতে কিন্তু অঙ্গরাজ্য ছিল না। পরবর্তীকালে 1975 সালে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয়। সিকিমের রাজা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন জানায় এবং ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায় 1975 সালের 16ই মে 22তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এটা 36তম সংশোধনীতে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 10 নম্বর, চেনাব সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ কারিগর হিসেবে কার নাম উঠে এসেছে? চেনাব সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ কারিগর হিসেবে নাম উঠে এসেছে জি মাধবীলতার। এই চেনাব সেতু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কিন্তু, এটা মনে রাখবে। 11 নম্বর, অপারেশন সিন্দুরের সঙ্গে কে সম্পর্কযুক্ত? এখানে 4 জনের নাম দেওয়া আছে, এর মধ্যে কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিন্দুরের সঙ্গে সম্পর্কযুক্ত। এছাড়া আরেকজন আছেন, ইনি হচ্ছেন এই যে এখানে আছে ভূমিকা সিং, উইং কমান্ডার ভূমিকা সিং, ইনিও এই অপারেশন সিন্দুরের সাথে সম্পর্কযুক্ত। 12 নম্বর, কোনটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম বলতে পুরো কম্পিউটার সিস্টেমটা যেটা যার দ্বারা অপারেট হচ্ছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এখানে 4টা অপশন আছে, এগুলোর মধ্যে সি ডবল প্লাস এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা অপারেটিং সিস্টেম নয়, বাকিগুলো সবই অপারেটিং সিস্টেম। এই সি ডবল প্লাস এই ল্যাঙ্গুয়েজটা সফটওয়্যার তৈরির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ওএসএক্স যেটা আছে এটা অ্যাপেলের অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 7 তোমরা জানো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। এছাড়া ডস যেটা ডসটা একটা অপারেটিং সিস্টেম, পুরনো অপারেটিং সিস্টেম। 13 নম্বর, শবরী কার্তিককে। শবরী কার্তিক হচ্ছেন একজন ক্যারাটে খেলোয়াড়, ইনি ভারতের অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। 14 নম্বর, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয়, কারণ এখানে অসংখ্য আইটি কোম্পানি রয়েছে, টেক পার্ক রয়েছে, গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। ঠিক আছে। 15 নম্বর, নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি বলতে যেসব রাশির মান এবং অভিমুখ দুটোই আছে সেটা ভেক্টর রাশি। 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বল। বল একটি ভেক্টর রাশি। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন এবং সিজিএস একক হচ্ছে ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটাও মনে রাখবে, সবসময় পরীক্ষায় আসে। ঠিক আছে। 16, জালিকাট্টু ভারতে কোন উৎসবের সাথে সম্পর্কিত? জালিকাট্টু ভারতের পোঙ্গল উৎসবের সাথে সম্পর্কিত। তামিলনাড়ুর পোঙ্গল উৎসবের সাথে এই জালিকাট্টু সম্পর্কিত। এই জালিকাট্টু উৎসব হচ্ছে এখানে ষাঁড়ের পেটে চড়ে বা ষাঁড়কে কিছু সময়ের জন্য ধরে রাখার চেষ্টা করা হয়। 17 নম্বর, কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ইথিলিন ব্যবহার করা হয়। ঠিক আছে। এছাড়া এসিটিলিনও ফল পাকার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটা ডাইরেক্ট ব্যবহার করা হয় না, কার্বাইড হিসেবে ব্যবহার করা হয় এবং কার্বাইড জলীয় বাষ্পের সংস্পর্শে এসে কি হয়ে যায়? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে, তার ফলে ফল পেকে যায়। ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা যেটা হয়, যদিও এটা বর্তমানে ব্যবহার নিষিদ্ধ হয়ে আছে, কিন্তু আগে এটা ব্যবহার করা হতো বা বর্তমানেও হয়তো লুকিয়ে চুরিয়ে অনেকে ব্যবহার করে। ক্যালসিয়াম কার্বাইড আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই ইথিলিন গ্যাস ব্যবহার করা আমাদের শরীর পক্ষে নিরাপদ। ক্যালসিয়াম কার্বাইড যেখানে দেখতে পাবে সেখানেই প্রতিরোধ করে তোলো। ঠিক আছে, নো ক্যালসিয়াম কার্বাইড। 18 নম্বর, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। স্পাইনাল নার্ভ আমাদের 31 জোড়া আছে, কিন্তু যদি বলে আমাদের স্পাইনাল কর্ড, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডে হাড় অর্থাৎ কোষের বা ভার্টিব্রা সেটা হচ্ছে 33টা হাড় আছে, কিন্তু স্নায়ু কোটা আছে? স্নায়ু আছে 31 জোড়া। ঠিক আছে। স্নায়ুর কাজ কি? স্নায়ুর কাজ তোমরা জানো, আমাদের শরীরের আমাদের ত্বক যে সংবেদন সৃষ্টি করে সেই সংবেদিত তথ্যকে মস্তিষ্কে প্রেরণ করে এই স্নায়ুগুলো, তারপর আমরা রিয়েক্ট করি। এই সংবেদন মস্তিষ্কে আসার পরেই আমরা রিয়েক্ট করি। এটা ভালো করে মনে রাখবে, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া এবং কোষেরুকা বা মেরুদণ্ডের হাড় বা ভার্টিব্রা এটা হচ্ছে 33টি। 19, সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা চালু করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে। এই সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড 1932 সালের 6ই আগস্ট ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এর উদ্দেশ্য ছিল যে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা হবে। অনেকেই এই ঘোষণাকে ভারতের মধ্যে একটি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে বলে মনে করেছিলেন, এই কারণে এটিকে সাম্প্রদায়িক বাটোয়ারা বলা হয়ে থাকে। পরবর্তীকালে মহাত্মা গান্ধী আমরণ অনশন শুরু করেন এবং ডক্টর আম্বেদকরের সাথে আলোচনা করে পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয় এবং এই পুনা চুক্তির ফলে দলিত সম্প্রদায়ের পৃথক নির্বাচন মণ্ডলী বাতিল করে
দলিত সম্প্রদায়ের জন্য কিছু আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যেটা রিজার্ভেশন বলা হয়। ঠিক আছে, তখন থেকে রিজার্ভেশন শুরু হয়েছিল। 20, দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ হচ্ছে, 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কেসিন। দুধে যে কেসিন প্রোটিন থাকে এবং চর্বিযুক্ত কণা, প্রধান এই দুটি কারণে দুধের রং সাদা হয়। এছাড়াও যে চর্বিযুক্ত কণাগুলো থাকে, কণাগুলো কি করে, আলোর প্রতিসরণ করে এবং বিক্ষেপণ ঘটায়, এর ফলে দুধকে সাদা দেখায়। দুধের রং সামান্য হলুদও হতে পারে, যেটার মূল কারণ হচ্ছে দুধে উপস্থিত ক্যারোটিন। 21 নম্বর, নির্বাচন কমিশন কে গঠন করেন? নির্বাচন কমিশন গঠন করেন ভারতের রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারকেও রাষ্ট্রপতি নিযুক্ত করেন। এই নির্বাচন কমিশন সংক্রান্ত সমস্ত কিছু তথ্য দেওয়া আছে ভারতের সংবিধানের 324 নম্বর ধারাতে। 22 নম্বর, ভারতে একটি পর্বতবেষ্টিত মালভূমি কোনটি? মালভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু একটি বিস্তৃত ভূমি, এটিকে বলা হয় মালভূমি। এর উপরের অংশ সমতল বা তরঙ্গায়িত থাকে এবং তার চারপাশে খাড়া ঢাল থাকে, দেখো খাড়া ঢাল থাকে। এই জন্য এই উপরের অংশটা সমতল বা তরঙ্গায়িত থাকার জন্য এটা টেবিল ল্যান্ড বলা হয় থাকে অনেক সময় মালভূমিকে। মালভূমি 3 রকমের আছে, একটা পর্বতবেষ্টিত মালভূমি, একটা মহাদেশীয় মালভূমি, একটা ব্যবচ্ছিন্ন মালভূমি। পর্বতবেষ্টিত মানে চারধারে পর্বত দ্বারা ঘেরা থাকবে চারদিকে। মহাদেশ মানে চারদিকে সমুদ্র বা নিম্নভূমি দ্বারা বা স্থলভাগ দ্বারা ঘেরা থাকবে। আর ব্যবচ্ছিন্ন হচ্ছে ওই মালভূমির প্রাকৃতিক কারণে বা নদীর কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে উঁচু উঁচু জায়গা থেকে গেছে কিছু কিছু জায়গায়। এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন, বিচ্ছিন্ন থেকে ব্যবচ্ছিন্ন, এটা মনে রাখবে। যেমন ভারতের ছোটনাগপুরের মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ভারতে পর্বতবেষ্টিত মালভূমি হচ্ছে 4টা অপশন আছে, এখানে সঠিক উত্তর দাক্ষিণাত্য মালভূমি হবে। ঠিক আছে, আর তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম মালভূমি। ঠিক আছে, তিব্বত মালভূমিতে আছে পামির মালভূমি, যেটাকে পৃথিবীর ছাদ বলা হয়। ওকে। 23 নম্বর, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? রেশম শিল্পের জন্য প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে রেশম চাষ বিখ্যাত। এছাড়া মালদা জেলাতেও রেশম শিল্প উল্লেখযোগ্যভাবে বিস্তৃত আছে। মুর্শিদাবাদের গরাদ শাড়ি বিশ্বজুড়ে পরিচিত আছে। এখানে মূলত এই যে তুঁত রেশম, পোকার থেকে নানা রকম তুঁত রেশমগুলো তৈরি করা হয়। এছাড়া মালদাতেও তসর রেশম, এই যে তসরগুলো, এই তসর রেশমটা উৎপাদন করা হয়। শান্তিপুর তাঁত শিল্পের জন্য যেসব রেশম, সেগুলো মালদা থেকে সরবরাহ করা হয়ে থাকে। আগে, অনেক আগে পুরুলিয়া, বাঁকুড়া বা জঙ্গমাল এরিয়াতেও এই তসর চাষ করা হতো, যদিও বর্তমানে কিছু কিছু জায়গায় রয়েছে, কিন্তু ততটা পরিমাণ এখন আর নেই। 24 নম্বর, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার পান্ডুয়াতে এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। 1373 খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেন। 25 নম্বর, যে আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় না? ক্যান্সার চিকিৎসার জন্য P32 ব্যবহার করা হয়, I131 ব্যবহার করা হয়, কোবাল্ট 60 ব্যবহার করা হয়। এটা প্রধানত ব্যবহার করা হয় কোবাল্ট 60টা, কোবাল্ট 60টা আর P32 এগুলো ব্যবহার করা হয়, যদিও কোবাল্টটা বেশি ব্যবহার করা হয়, কোবাল্ট 60। C14 এটা ব্যবহার করা হয় না। কার্বন 14 কার্বন ডেটিংয়ের জন্য ব্যবহার করা হয়, যার মাধ্যমে কোনো পুরাতন জিনিসের বয়স নির্ধারণ করা হয় এই কার্বন 14 এর মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে এই 25টি প্রশ্ন ছিল। আমরা রেগুলার তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসছি। এছাড়া তোমাদের অঙ্কের প্রশ্নের জন্য আমরা মঙ্গলবার এবং শনিবার সন্ধে 6:30টায় অঙ্কের ক্লাস নিয়ে আসছি। 6:30 থেকে 7টার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। সেখানে আমরা তোমাদের সমস্ত কিছু ক্লাস সিলেবাস ধরে ধরে করাচ্ছি এবং কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়েছি তোমরা বাড়িতে করার জন্য। তোমাদের অঙ্কের সম্পূর্ণ প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে। ঠিক সময় মতো আমরা সিলেবাস শেষ করে দেবো। আর পরীক্ষা নিয়ে তোমাদের ভাবতে হবে না, পরীক্ষা হবে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করো, পরীক্ষা হবে। ঠিক আছে, ওবিসি মামলা কি হচ্ছে না হচ্ছে সেদিকে তোমাদের দেখার প্রয়োজন নেই, তোমরা প্রস্তুতিটা চালিয়ে যাও। তোমাদের ঠিক সময়ের মধ্যে প্রস্তুতি হয়ে যাওয়াটা খুবই জরুরি, কারণ পরীক্ষার নোটিশ হঠাৎ করে দেবে, হঠাৎ করে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, তোমরা নিজেরা বুঝতেও পারবে না। এখানে 25টা প্রশ্ন ছিল, 25টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আর দেরি করবো না, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।